আলোচনা শুরু করব। আপনাদের এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন হয় জিজ্ঞেস করবেন, ঠিক আছে? মানে কোনোভাবে হচ্ছে প্রকৃতি প্রত্যয় দেখি আমি, কারক তো আমাদের শেষ হয়নি, হ্যাঁ? কারক আলোচনা করতে হবে। আহ, না, কারক না। আচ্ছা, যাই হোক, আমাদের জ্যামিতি ছিল আজকে, আমাদের শিডিউলে জ্যামিতি ছিল আপনাদের। তারপর আমি শিডিউলটা একটু রিভাইজ করে নিই। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে আজকে জ্যামিতি ছিল। লাইনে থাকবে যেখানে আমাদের কোর্স আউটলাইনে যদি আমরা যাই, আমাদের হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সরি, আমাদের আজকে আলোচনা করার কথা ছিল জ্যামিতি, প্রকৃতি আর প্রত্যয়। হ্যাঁ, প্রকৃতি আর প্রত্যয়, আর হচ্ছে আহ মানে এগুলো নিয়ে। হ্যাঁ, তো আমরা জ্যামিতিটাই শুরু করি। তো জ্যামিতির বেসিকে আপনার আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রথমে ঘনবস্তু, তল, বিন্দু আর রেখা। হুম, ঘনবস্তু, বিন্দু, তল আর হচ্ছে রেখা। ঠিক আছে, এই চারটা বিষয় আগে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আপনাদেরকে এই চারটা বিষয় সম্পর্কে কোনো কনফিউশন আছে কারো, বা কারো কোনো ধারণা আছে যে মানে বিন্দু, তল, ঘনবস্তু, বিন্দু, তল আর রেখা, এই চারটা সম্পর্কে কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, হ্যাঁ, দেখি আমাদের কেউ রেসপন্স করলো নাকি। আচ্ছা, সবারই ধারণা, ভালো ধারণা আছে। আচ্ছা, তাপসের কাছ থেকে আমরা একটু শুনি। তাপস, আপনি বলেন দেখি আমাদের ঘনবস্তু, বিন্দু, তল, রেখা, এগুলো কোনটা কি? এগুলো সম্পর্কে আমরা মানে কিভাবে কি শিখবো, কিভাবে কি বুঝবো? হ্যাঁ, তারপর শোনা যাচ্ছে কথা? স্যার, হ্যাঁ, বলেন। সেগুলো তো জ্যামিতিক রেখা স্যার, আমার জ্যামিতিক চিহ্ন যেগুলো দ্বারা আমরা আহ, কি বলে ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করব। আচ্ছা, প্রথমে আপনি বলছেন যে রেখা, তাই তো? হ্যাঁ, রেখা কি বললেন? সেগুলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো স্যার। আচ্ছা, রেখা, তারপরে বিন্দু, আর বিন্দু, এগুলো মনে পড়তেছে না স্যার। তারপরে তল। তো, তার মানে আমাদের কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা একটু কনফিউশনে থাকি। তো এই বিষয়গুলো জি আমরা স্যার। আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, মানে আপনাকে আগে বিষয়গুলো, মানে কনসেপ্টের মধ্যে সমস্যা থাকলে পরীক্ষার গিয়ে, হ্যাঁ, সমস্যা হয়। তো প্রথমে আমি হচ্ছে আপনাদের একটা ঘন বস্তু আগে দেখাবো। হ্যাঁ, একটা ঘন বস্তু, ঘন বস্তু কেমন হয়, যেমন এখানে দেখেন আমরা হচ্ছে এই যে এরকম ভাবে যদি আমরা টানি, তাহলে আপনার হচ্ছে এখান থেকে এটা যদি আমরা কানেক্ট করে দিই, এইগুলা, ঠিক আছে, এগুলো যদি আমরা কানেক্ট করে দিই, এটা একটা ঘনবস্তু হলো। ঘনবস্তু বলতে আমরা, আপনারা বলতে পারেন হয় একটা বাক্স, অথবা একটা হচ্ছে আপনার ইট, যে কোনো একটা বলতে পারেন। তো ঘনবস্তুর আপনার হচ্ছে মোট তল থাকে কয়টা? 6টা। একটা ইটের কথা চিন্তা করতে পারেন, যে ইটের উপরে, নিচে, ডানে, বামে, সামনে আর পিছনে, এই 6টা তল থাকে। বা একটা আপনি ঘরের কথা চিন্তা করতে পারেন, ঘরের 4টা ওয়াল, আর হচ্ছে মেঝে, আর হচ্ছে আপনার ছাদ, এই মোট 6টা তল থাকে। তো এই 6টা তল, তলটা থাকে। তো আপনার হচ্ছে 6টা তলে 3টা ডাইমেনশন থাকে। ডাইমেনশন কি জিনিস? ডাইমেনশন হচ্ছে, একটা থাকে হচ্ছে দৈর্ঘ্য, যেমন এটা হচ্ছে দৈর্ঘ্য। হুম,
এইটা হচ্ছে আপনার প্রস্থ। হুম। আর এইটা হচ্ছে আপনার কি উচ্চতা। এই হচ্ছে আমাদের তিনটা ডাইমেনশন থাকে। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। তার মানে যেটা ঘন বস্তু সেটার ডাইমেনশন থাকবে কয়টা? তিনটা। এখন এই ডাইমেনশন গুলো থেকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলো থেকে আমি যদি উচ্চতাটাকে রিমুভ করে দিই, উচ্চতাটাকে যদি আমি ভ্যানিশ করে ফেলি, উচ্চতাটা যদি না থাকে তাহলে কি কি থাকে? উচ্চতা না থাকলে তখন থাকে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। মানে ব্যাপারটা হচ্ছে এই যে একটা দৈর্ঘ্য থাকে আর এই পাশের এটা হচ্ছে প্রস্থ থাকে। তে তখন কি হয়, এটা একটা তল হয়ে যায় যখন যার দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। যেমন এই যে নীল কালার যেটা দেখছেন, এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে এটা হয়ে যায় হচ্ছে একটা তল। হুম। আর যখন আমি ধরেন দৈর্ঘ্যটাকে ভ্যানিশ করে দিব, ঠিক আছে, দৈর্ঘ্যটাকে ভ্যানিশ মানে প্রস্থটাকে ভ্যানিশ করে দিব, তখন যেটা থাকে সেটার নাম হচ্ছে কি? রেখা। হুম। সেটাকে বলা হয় হচ্ছে রেখা। আচ্ছা, তারপরে যখন আমরা রেখাটাকে আরো ছোট করে নিয়ে আসবো, মানে হচ্ছে আমরা আর মনে করেন যে রেখাটাকে, এই রেখাটা যখন টানতে টানতে একদম এইটাতে নিয়ে আসবো, মানে ধরেন এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তার মানে এ আর বি যখন এক বিন্দুতে হয়ে যাবে, হ্যাঁ, তখন হচ্ছে এ আর বি এর মধ্যে যদি কোনো ডিস্টেন্স না থাকে, তখন যেটা হবে সেটার নাম হচ্ছে কি? বিন্দু। হুম। আচ্ছা, তাহলে এখানে আমরা যে চারটা বিষয়ের একটা ভালো ধারণা পেলাম। ধারণাটা হচ্ছে যে ঘন বস্তুটা, যার তিনটা তল আছে, হ্যাঁ, তিনটা তল কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য, হুম, আর একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে, সরি, প্রস্থ বানান ভুল হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ আর একটা কি, আর একটা হচ্ছে আপনার উচ্চতা। ঠিক আছে, এই তিনটা ঘনবস্তুতে থাকবে। তলে থাকবে শুধু কি? দৈর্ঘ্য আর প্রস্থ। আর রেখাতে থাকবে কি? শুধু দৈর্ঘ্য। হুম। আর বিন্দুতে থাকবে কি? এগুলো কিচ্ছু থাকবে না। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই থাকবে না। শুধু কি থাকবে? শুধু থাকবে তার অবস্থান। মানে জিনিসটা একটা জায়গা দখল করবে, বাট এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাথিং, কিছুই থাকবে না। ঠিক আছে। হুম। তো এখন তাহলে আমরা রেখার ডেফিনেশন, সবকিছু ডেফিনেশন ক্লিয়ার হলো কোনটা কি। আচ্ছা, এখন দেখেন, আমরা যখন রেখাটা, আমরা আগে একটু ক্লিয়ার হই, রেখা হচ্ছে আমাদের তিনটা বিষয় আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। প্রথমে হচ্ছে এরকম একটা ডাইমেনশন যুক্ত, যেটা দুই দিকেই তীর আছে। এর মানে হচ্ছে এটা দুই দিকে সমভাবে চলতে থাকবে, এটা কখনোই শেষ হবে না। এটা কখনোই কি হবে না? শেষ হবে না। হুম। এটা কখনোই শেষ হবে না। এটার নাম হচ্ছে সরলরেখা। ঠিক আছে। অর্থাৎ উভয় দিকে অনির্দিষ্ট সময় ধরে যখন চলতে থাকবে, তো সেটার নাম হচ্ছে সরলরেখা। হ্যাঁ, এগুলো আমি দিয়ে দিব, লেকচার শিটটা দিয়ে দিব। আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, আমি ক্লাস শেষে দিয়ে দিব আপনাদের। হ্যাঁ। আর এটা তুলতে হবে না, আপনারা খালি বোঝেন ভালোভাবে। এটা হচ্ছে রশ্মি। রশ্মি মানে কি? যেটা একদিকে যাবে সেটার নাম হচ্ছে কি? রশ্মি। বুঝতে পারছেন? মানে একদিকে শেষ আর একদিকে আনলিমিটেড চলতেই থাকবে। যেটা যে কোনো দিকে হতে পারে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, ব্যাপার না। আর একটা হচ্ছে যেটা উভয় পাশেই মানে হচ্ছে শেষ, মানে এইটা, এটার নাম হচ্ছে রেখা অংশ। হুম। রেখা অংশ। ইংলিশে আমরা এটাকে বলি স্ট্রেট লাইন, এটাকে বলি রে, রশ্মি। আর এই যেটার কোনো দিকেই মাথা নেই সেটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্ট অফ দ্য লাইন বা রেখা অংশ। তাহলে আমার মনে হয় বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছে রেখা সম্পর্কে। এখন আমরা প্রথমে যখন ধরেন এই এই রেখা তল আর হচ্ছে এর সম্পর্ক আছে, রেখার তল আর হচ্ছে আপনার বিন্দুর একটা সম্পর্ক আছে। কিরকম? ধরেন এটা একটা তল, ঠিক আছে, আর একটা তল আমরা হচ্ছে, আর একটা তল আমরা সাইডে আঁকাবো। এখানে, এখানে আমরা আর একটা তল আঁকাবো। এই যে দুইটা তল যখন পাশাপাশি মানে কানেক্ট করা হবে, তখন মাঝখান দিয়ে একটা হচ্ছে রেখা হবে। ঠিক আছে। মাঝখান দিয়ে একটা রেখা হবে যখন দুইটা তল ছেদ করবে তখন একটা রেখা উৎপন্ন হয়। আর যখন দুইটা রেখা ছেদ করবে, কারণ এটা একটা রেখা,
আর এটা একটা রেখা যখন ছেদ করবে তখন এর মাঝখানে এই জায়গাতে একটা কি উৎপন্ন হবে, এই জায়গাতে হবে হচ্ছে একটা বিন্দু উৎপন্ন হবে। হুম। অর্থাৎ দুইটা যদি তল ছেদ করে তাহলে একটা রেখা উৎপন্ন হবে, আর হচ্ছে দুইটা রেখা ছেদ করলে একটা বিন্দু উৎপন্ন হবে। ঠিক আছে। এখন এই রেখার সংজ্ঞা কি? রেখার সংজ্ঞা হচ্ছে যে দুইটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু এ বি, দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলি হচ্ছে রেখা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই দুইটা বিন্দুর মধ্যে এখান থেকে এখানে যে দূরত্ব সেটাকে বলি হচ্ছে আমরা রেখা। এই রেখাটা হচ্ছে এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে আমাদের সরল রেখা। এটার নাম হচ্ছে সরল রেখা। ঠিক আছে, সরল রেখা। আর যদি হচ্ছে মানে এগুলা চিহ্ন থাকবে কিন্তু এরকম, আর যদি এই দুইটা রেখার মধ্যে সবচেয়ে যেটা কম দূরত্ব সেটার নাম হচ্ছে সরল রেখা, আর দুইটা দূরত্বের মধ্যে যেটা সব থেকে বেশি দূরত্ব সেটাকে বলা হয় বক্ররেখা। হ্যাঁ, বক্ররেখা। মানে যদি দূরত্বটা সবচেয়ে কম হয় তাহলে সেটা সরল রেখা, আর যদি দূরত্বটা মানে বেশি হয় তাহলে সেটা হচ্ছে কি, বক্ররেখা। ঠিক আছে। তাহলে এই হচ্ছে তল, বিন্দু, রেখা, ঘনবস্তু। আমার মনে হয় এগুলো বিষয় সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। কারো কোনো কনফিউশন আছে কি এখানে? মানে ঘনবস্তু, তল, বিন্দু, রেখায় চারটা বিষয় কারো কোনো জানার আছে কিছু? আচ্ছা, না থাকলে আমি নেক্সট চলে যাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে সমান্তরাল রেখা নিয়ে। সমান্তরাল রেখা কি জিনিস এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সমান্তরাল রেখা হচ্ছে যখন আমি এরকম দুইটা রেখা নিব, এই রেখা দুইটা আপনার ধরেন আপনি মনে করেন যে রেল লাইনের মতো চলতে থাকবে, এদের মাঝখানে এখান থেকে এখানে যে স্লিপারের দূরত্ব, এখান থেকে এখানে যে দূরত্ব থাকবে, এখান থেকে এখানে যে দূরত্ব থাকবে, সকল দূরত্ব সমান হবে। অর্থাৎ দুইটা দুইটা রেখা যখন পরস্পর পাশাপাশি চলতে থাকবে, চলতে চলতে আপনার হচ্ছে যখন তাদের ভিতরে যে দূরত্ব সকল জায়গাতে যদি সমান থাকে তাহলে সেই রেখা দুইটার নাম হচ্ছে সমান্তরাল সরল রেখা। তাহলে আপনি একটা নিশ্চিত থাকতে পারেন যে সমান্তরাল সরল রেখা, যেহেতু মাঝখানে সবসময় ডিস্টেন্স থাকবে তার মানে এরা কখনো এভাবে ক্রসিং হওয়া সম্ভব না। তার মানে সমান্তরাল সরল রেখা কখনো ক্রসিং করবে না। ঠিক আছে। তার মানে আমরা সহজ কথায় বলতে পারি সমান্তরাল সরল রেখার মধ্যে কোনো ধরনের সাধারণ বিন্দু থাকবে না। সাধারণ বিন্দু মানে কমন পয়েন্ট। কমন মানে কি? কমন মানে বলতে গেলে ধরেন আমি যদি হচ্ছে এখানে একটা দাগ টানি, এরকম একটা দাগ টানি, তাহলে দেখেন এখানে দুইটা কমন পয়েন্ট আছে, একটা হচ্ছে এই জায়গাতে কমন পয়েন্ট আছে, একটা হচ্ছে এই জায়গাতে কমন পয়েন্ট আছে। হ্যাঁ, তে যখন সমান্তরাল রেখার ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কথা কি? আচ্ছা, এই কনফিউশন থাকলে এগুলো জিজ্ঞেস করবেন, এগুলো কিন্তু পরে আর পারবেন না পরে কিন্তু। এবার আসি আমি কোণের কথায়। কোণ জিনিসটা কি আপনারা কেউ বলতে পারবেন? এখানে যে 13 জন আছেন, 12 জন, কোণ কি? আমরা তো ছোটবেলা থেকে জ্যামিতি এগুলো পড়ে আসছি। কোণের সংজ্ঞা আছে জানেন কেউ? মানে কারো কোনো ধারণা আছে কোণ সম্পর্কে, যে আমি এটা কোণ বলতে এটাকে বুঝি? কেউ চাইলে বলতে পারেন, বিষয়টা মানে আপনাদেরও মানে ইয়েতে থাকা দরকার, কারণ কনফিউশন থাকলে কিন্তু এগুলো হবে না। হ্যাঁ, আচ্ছা, অনেক আগে, হ্যাঁ, মানে না আগে স্টাডি করলে আমাদের কনফিউশনের থাকা যাবে না। কোণের কথায় আসি, আপনারা মানে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। আসলে আমরা তো ওইভাবে just শুধু চিত্রটা বুঝি। কোণটা হচ্ছে যখন দুইটা হচ্ছে আপনার আমরা সরল রেখা পরস্পর কোনো বিন্দুতে মিলিত হবে তখন কোণ উৎপন্ন হয়। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধরেন আমি একটা সরল রেখা এদিকে টানলাম আর একটা সরল রেখা এদিকে টানলাম। হ্যাঁ, টানার পরে এখানে একটা বিন্দু পাওয়া গেল নাকি? এখানে তো একটা বিন্দু অবশ্যই পাওয়া গেল, এই বিন্দুটা, এই বিন্দুটাতে মিলিত হলো। এখন মিলিত হওয়ার পরে এই ডান পাশে এবং বাম পাশে, এই যে এইটা এইটা এবং হচ্ছে আপনার এইটা
এবং হচ্ছে এইটা, এখানে 4টা কোণ হলো। তাহলে আমরা কোণের সংজ্ঞা হিসেবে বলতে পারি যখন দুইটা সরলরেখা মিলিত হবে তখন মিলন বিন্দুতে হচ্ছে কোণ উৎপন্ন হয়। ঠিক আছে। আর আরেকটা সংজ্ঞা কোণের আছে, সেই কোণের সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে যখন দুইটা রশ্মি একই বিন্দুতে, এটা রশ্মি কিন্তু এটা কিন্তু রেখা না, এই রশ্মি আর এই রশ্মি যখন দুইটা মিলিত হবে তাদের তাদের প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দু কি, রশ্মির প্রান্ত বিন্দু এক পাশে হবে। হ্যাঁ, রশ্মির প্রান্ত বিন্দু এক পাশে থাকবে, দুই পাশে প্রান্ত বিন্দু থাকবে না, মানে এই যে এইদিকে তীর চিহ্ন এদিকে শেষ নাই। এই রশ্মি রশ্মি যখন মিলে যায়, রশ্মির মাঝখানে রশ্মির প্রান্ত বিন্দুতে একটা কোণ হয়। তাহলে দুইটা রশ্মি যদি প্রান্ত বিন্দু মিলে তাহলে কিন্তু কোণ হবে একটা। আর যদি দুইটা সরলরেখা যদি মিলে যায় তাহলে কোণ হবে কিন্তু 4টা। বুঝতে পারছেন বিষয়টা কি? অর্থাৎ হচ্ছে আমরা যদি সংজ্ঞাটা রশ্মি দিয়ে দিই তাহলে বলতে হবে যে দুইটা রশ্মির যখন একটা প্রান্ত বিন্দুতে মিলে যায় তখন সেই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়। আর যদি আমরা বলি দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে তখন এই বিন্দুতে 4টা কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তো যাই হোক, আপনি যে কোনো ভাবে কোণের সংজ্ঞায়িত করতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি? সন্নিহিতর হচ্ছে আপনার ইংরেজি হচ্ছে অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট কথার অর্থ হচ্ছে আপনার আহ, যখন কোণগুলো পাশাপাশি থাকবে, মানে সংলগ্ন, বাংলায় বলা হচ্ছে সংলগ্ন। তাই আমি যখন এখান থেকে ধরেন এইটা একটা কোণ হলো, এইটা আর এইটা মিলে একটা কোণ হলো, আর এখান থেকে ধরেন এইটা আর একটা, এখানে 3টা কোণ আছে তাই না? 3টা কোণ আছে। এই 3টা কোণ, এই যে এখানে এক না 2টা কোণ আছে, একটা 2টা, মানে এ আর বি, এই 2টা কোণই হচ্ছে সন্নিহিত কোণ। মানে যখন দুইটা পাশাপাশি থাকবে দেন দুইটা হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে। এখন সন্নিহিত কোণের প্রধান শর্তই হচ্ছে যে মাঝখানে একটা কমন থাকবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম, ধরেন এটা আমি এ লিখলাম, এটা একটা বি লিখলাম, এটা একটা সি লিখলাম, আর এটা হচ্ছে ডি লিখলাম। এই যে এ ডি বাহুটা, এই বাহুটা দেখেন দুইটার সাথে কমন আছে, মানে এ সি যে বাহু তার সাথেও এটা আছে, আবার এ বি বাহু তার সাথেও আছে। অর্থাৎ একটা সাধারণ বাহু যখন অপর দুইটি বাহুর সাথে কোণ উৎপন্ন করে তখন সেটা সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের প্রধান মানে বৈশিষ্ট্যই হচ্ছে যে এর একটা বাহু কি থাকতে হবে, কমন থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেটা সেই দুইটা সন্নিহিত কোণ হবে। এখন মনে করেন যে হচ্ছে আমাদের এরকম হলো যে আরেকটা দাগ টানি, ধরেন এখান থেকে আমরা এইদিকে আরেকটা দাগ টানলাম। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা কোণ হবে না? এই জায়গাতে একটা কোণ হবে না? এটা সি নাম্বার কোণ। আপনি যদি এখন বলেন যে এ নাম্বার আর সি নাম্বার সন্নিহিত, তা কিন্তু না, কিন্তু বি নাম্বার আর সি নাম্বার সন্নিহিত, কারণ এইটা হচ্ছে দুইটার সাথে কমন আছে। বুঝতে পারছেন? অর্থাৎ হচ্ছে দুইটা কোণের সাথে যখন একটা ইয়ে কমন থাকে ওই দুইটা কোণকে আমরা বলি হচ্ছে সন্নিহিত কোণ, দূরে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, সন্নিহিত কোণ গেল। এরপরে আমরা আসি সরল কোণ। সরল কোণ দেখতে কেমন হবে? সরল কোণ হচ্ছে যখন আপনার কোন একটা সরল রেখা কোন একটা নির্দিষ্ট একটা সরল রেখা দিয়ে আপনার হচ্ছে নির্দিষ্ট কোন একটা বিন্দুতে, যেমন হচ্ছে আপনার এখানে এখানে একটা কোণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে সরল কোণ। এটা হবে কয় ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এটা সংজ্ঞায়নটা এভাবে করা যায়, সরল কোণের সংজ্ঞায়নটা এভাবে করা যায় যে যখন দুইটা বিপরীতমুখী রশ্মি, যখন দুইটা বিপরীতমুখী রশ্মি মানে এদিকে এটা যাবে, এটা এদিকে যাবে, এই দুইজন যখন বিপরীতমুখী যে রশ্মি দুইটা কি করছে, তারা আপনার হচ্ছে দুইটা বিপরীতমুখী রশ্মি মানে মিলিত হবে। এই যে দুইটা বিপরীতমুখী রশ্মি কোনো বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে সেটার নামই হচ্ছে সরল কোণ। আর সরল কোণটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তার মানে দুইটা সরল কোণ যদি হয় উপর উপর তাহলে এটা 360 ডিগ্রি, তাহলে এটা একটা সার্কেল হয়ে যাচ্ছে, তাহলে তিন বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে সরল কোণের পরে সমকোণ। সমকোণ মানে এটার নাম শুনে মনে হয় যে সমান সমান কোণকে আমরা বলবো সমকোণ, কিন্তু না। সমকোণ মানে হচ্ছে কি, সমকোণ মানে 90 ডিগ্রি। হম, সমকোণ মানে হচ্ছে আপনার 90 ডিগ্রি হবে। ঠিক আছে। এই যে এইখানে যে মাঝখানে আপনার কত ডিগ্রি থাকবে, এটা
এই জায়গাটা হচ্ছে আপনার 90 ডিগ্রি থাকবে, এই জায়গাটা হবে 90 ডিগ্রি। সমকোণকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি, হ্যাঁ, এই রেক্টাঙ্গেল দিয়ে চিহ্নিত করা যায়। এটা হয় কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটার নামই হচ্ছে একটা সমকোণ। আচ্ছা, গেল। এরপরে চলে আসি আমরা পূরক কোণ। পূরক কোণটা হচ্ছে যখন কোনো হচ্ছে দুইটা কোণ যখন আপনার হচ্ছে আহ যোগফল 180 ডিগ্রি হবে এবং সেটা পাশাপাশি আমরা বলতে পারি, হ্যাঁ, আহ, মানে তখন সেটা হবে হচ্ছে পূরক কোণ। মানে ধরেন একটা কোণ হলো হচ্ছে আপনার 60 ডিগ্রি, তাহলে তার পূরক হবে 30 ডিগ্রি। মানে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে, সরি 180 না, 90 ডিগ্রি হতে হবে। দুইটা কোণ মিলে 90 ডিগ্রি। ধরেন এখানে 90 ডিগ্রি কোণ আছে না, এখন এই 90 ডিগ্রি কোণের আপনার হচ্ছে এখানে ধরেন আমরা টানলাম, এই পাশে যদি আপনার হয় ধরেন 40, তাহলে এই পাশে হবে 50। তাহলে আপনি বলতে পারেন যে 50-এর পূরক হচ্ছে 40 আর 40-এর পূরক হচ্ছে কত? 50। বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ। আচ্ছা, তার মানে পূরক কোণ মানে দুইটা যোগ। আর সম্পূরকের বেলায় কি? সম্পূরকের বেলায় খুবই সহজ কথা, 180 ডিগ্রিকে দুইটা ভাগ হবে। ধরেন এই পাশে থাকলো 60, তাহলে এই পাশে হবে 120। আবার যদি এই পাশে থাকে আপনার মনে করেন 50, তাহলে এই পাশে হবে 130। এর অর্থ হচ্ছে যে যখন দুইটা সন্নিহিত কোণের যোগফল হবে হচ্ছে 180 ডিগ্রি, তখন সেটাকে বলে সম্পূরক কোণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি জিনিস? প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে আপনার, আমরা জানি যে হচ্ছে আপনার এই পর্যন্ত যদি আমরা নেই তাহলে এটা হবে কত? 180 ডিগ্রি। হ্যাঁ, তো 180 ডিগ্রি থেকে যদি বড় কোণ হয় এরকম, হুম, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। মানে 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় কোণগুলোকে আমরা বলবো হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, মানে এই যে এরকম, এইরকম কোণগুলো 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড় কোণগুলোর নামই হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্থূল কোণ। স্থূল কোণ কোণগুলো, স্থূল কোণ হচ্ছে যে কোণগুলো 90 ডিগ্রি থেকে বড়। মানে এটা হচ্ছে এই থিটা কোণটা কত ডিগ্রি থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড় কোণ, সেটা আবার 180 থেকে ছোট। তার মানে আমরা এটাকে বলতে পারি 180 থেকে ছোট কিন্তু 90 থেকে বড়। এই কোণগুলোর নাম হচ্ছে স্থূল কোণ। হুম। আর আপনার সূক্ষ্ম কোণ কোণগুলো, সূক্ষ্ম কোণ হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে আপনার হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি সূক্ষ্ম কোণ। ঠিক আছে। হ্যাঁ। এরপরে চলে আসি পরেরটাতে, বিপ্রতীপ কোণের কথায় চলে আসি। বিপ্রতীপ কোণ হচ্ছে, বিপ্রতীপ কোণের দুইটা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞাটা হচ্ছে যখন আপনার দুইটা রাশি এরকম ক্রস করবে, তখন এই যে এখানে চারটা কোণ উৎপন্ন হবে, এই চারটা কোণ হচ্ছে আপনার বিপ্রতীপ কোণ। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো বিপ্রতীপ কোণের বৈশিষ্ট্য হচ্ছে এ আর বি সমান সমান হবে, সি আর ডি সমান সমান হবে। মানে বিপরীত পাশে কোণগুলো কি হবে? সমান সমান হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এইটার ডেফিনেশনটা যদি আমরা আরো একটু ডিপলি চিন্তা করি, তাহলে দেখেন আপনাদের এদিক থেকে মনে করেন এদিক থেকে একটা রশ্মি আসলো, আবার এদিক থেকে একটা রশ্মি গেল, হ্যাঁ, আবার এদিক থেকে একটা রশ্মি গেল, এদিক থেকে একটা রশ্মি গেল, তাহলে চারটা হলো না? এই চারটা যখন একসাথে ক্রস করবে তখন হচ্ছে আমাদের হবে আহ বিপ্রতীপ কোণ। ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাস মানে আরো 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি জুম অ্যাক্টিভ করতে দিয়েছি। আচ্ছা, আমি একটা নতুন লিংক দেবো, ওই লিংকে ক্লাস আবার জয়েন করবেন একটু পরে। হ্যাঁ, তো বিপ্রতীপ কোণটা আমরা শেষ করি ভালোভাবে। বিপ্রতীপ কোণটা হচ্ছে এভাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যদি আমরা যাই তাহলে দুইটা বিপরীত রশ্মি হলো। আবার এই দিক থেকে যদি আপনি নেন, এদিকে একটা বিপরীত রশ্মি, এখান থেকে একটা বিপরীত রশ্মি, তাহলে এই বিপরীত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে এই পার চারটা যে কোণ উৎপন্ন করতেছে, এই চারটা কোণকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে এইটা একটা, দুইটা, তিনটা, চারটা। এই অপোজিট পাশে চারটা কোণই হচ্ছে কি সমান, এগুলোকে বলা হয় বিপরীত কোণ। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমাদের একান্তর কোণ, আর একটা আছে অনুরূপ কোণ। এই দুইটা আমরা একসাথে শিখবো। একান্তর কোণ কি আর অনুরূপ কোণ কি এটা একসাথে শিখবো। হ্যাঁ, এটা এই আলাদা আলাদা করে শিখতে গেলে কনফিউশন লাগে, হয় না। তো একান্তর কোণ অনুরূপ কোণ বুঝতে হলে আপনাকে হচ্ছে হুম
আহ, যে প্রথমে আমাদের আগে সমান্তরাল রেখা বুঝতে হবে। সমান্তরাল রেখা না বুঝলে আপনি একান্তর কোণ অনুরূপ কোণ ক্লিয়ার বুঝতে পারবেন না। সমান্তরাল রেখা কিরকম ছিল, এরকম একটা ছিল, আর একটা ছিল এরকম একটা ছিল। হ্যাঁ, এখন যদি আমরা এই সমান্তরাল রেখা একটা ক্রসিং করাই, এভাবে একটা ক্রসিং করি, তাহলে আপনার হচ্ছে কিছু কোণ উৎপন্ন হয়। যেমন এখানে একটা আর এখানে একটা কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা দ্বারা যখন আপনি ক্রসিং করলেন, তির্যক ভাবে মানে বাঁকা ভাবে ক্রসিং করলেন, ক্রসিং করার পরে এই যেটা ক্রসিং করলেন যে রেখাটা, মানে আমি বলতে চাচ্ছি এটা এ, এটা ধরেন বি, এটা ধরেন সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা জি, এটা হচ্ছে এইচ। আমরা বলতে চাচ্ছি এ ডিবি যে রেখাটা, এটা দ্বারা যে আপনি হচ্ছে ক্রসিং করলেন, ঠিক আছে, আপনি যেটা দ্বারা ক্রসিং করলেন, হ্যাঁ, এই ক্রসিং করার কারণে, ক্রসিং করার কারণে এই ছেদক রেখা এডিবি কে বলে কোন রেখা, ছেদক রেখা। ছেদক রেখার বিপরীত পাশে যে দুইটা কোণ হবে, এই যে একটা, এই যে একটা, এটা একটা আর এটা একটা, এই যে দুইটা বিপরীত কোণ হলো, এই দুইটা কোণের নাম হচ্ছে একান্তর কোণ। মানে এটাকে আমরা যদি কোণের নাম্বারিং করি, ধরেন এটা 1, এটা হচ্ছে 3, তাহলে 1 নম্বর কোণ সমান সমান হবে 3 নম্বর কোণ। এটাকে নামই হচ্ছে কি আমাদের একান্তর কোণ। হ্যাঁ, আবার ধরেন আমি যদি এই পাশে বলি যে এখান থেকে একটা কোণ আছে, এই যে এটা, এটাকে যদি আমি নাম দেই 2 নম্বর কোণ, আর এই পাশে একটা আছে, এটার নাম যদি আমরা দিই 4 নম্বর কোণ, তাহলে 2 নম্বর কোণ আর 4 নম্বর কোণটা হবে কি একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ ক্লিয়ার। এখন আবার আরেকটা বিষয় থাকে, যে আপনি দেখেন বিপ্রতীপ কোণের হিসাবে যদি আমরা যাই, তাহলে বিপ্রতীপ কোণের হিসাবে যদি যাই, তাহলে 1 নম্বরের সমান সমান এই পাশে যদি এটাকে আমি 5 নম্বর দিই, তাহলে 1 নম্বর আর 5 নম্বর সমান সমান হবে, মানে ক্রসিং রেখার এই পাশে। হ্যাঁ, তার মানে 1 নম্বর আর 5 নম্বর সমান সমান হবে, মানে 1 নম্বর আর 3 নম্বর সমান সমান, তাহলে 3 নম্বর আর 5 নম্বর সমান সমান হচ্ছে, অর্থাৎ এইটা আর এইটা সমান সমান হচ্ছে। হুম, এই যখন একই পাশে থাকবে সেটার নাম হচ্ছে অনুরূপ কোণ, আর যখন অপোজিট পাশে থাকবে তখন সেটার নাম হচ্ছে কি একান্তর কোণ। মানে পাশে যদি একই সাইডে যদি দুইটা কোণ সমান হয়, তাহলে সেটার নাম হচ্ছে অনুরূপ কোণ। আবার যদি ধরেন আপনি এখানে 6 নম্বর কোণ নেন, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আপনার এই 4 নম্বর, আর এখানে ধরেন এটা দিলাম 7 নম্বর কোণ, তাহলে 4 নম্বর সমান সমান 7 নম্বর, তাই না? আবার এখানে যদি একটা কোণ নেই, এটা হবে 8 নম্বর, তাহলে 4 নম্বর আর 8 নম্বর একান্ত এক পাশে থাকছে, এক পাশে থাকলে হবে কি অনুরূপ কোণ, আর যদি বিপরীত পাশে হয় তাহলে সেটা হবে হচ্ছে কি একান্তর কোণ। ঠিক আছে। হুম, তো এই একান্তর কোণ আর অনুরূপ কোণ গুলা হচ্ছে কি হবে, মানে সমান হয়। হ্যাঁ, এই মানে একান্তর কোণগুলো সমান, আবার অনুরূপ কোণগুলো হচ্ছে সমান। একান্তর অনুরূপ গেল, এরপরে আমরা চলে আসবো হচ্ছে ত্রিভুজে। ত্রিভুজ বিষয়টা কি? ত্রিভুজ হচ্ছে যখন কোনো আপনার তিনটা বাহু দ্বারা উম, তিনটা লাইন দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ। এখন এই ত্রিভুজের সামনে তিনটা লাইন টানলে ত্রিভুজ হয় না। ত্রিভুজ হতে হলে কিছু বৈশিষ্ট্য দরকার আছে, যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সীমাবদ্ধ ক্ষেত্র। সীমাবদ্ধ ক্ষেত্র মানে কি, এই তিনটা লাইন সেগমেন্টের মাঝখানে জায়গাকে আমরা বোঝাচ্ছি। ঠিক আছে, তাই আমরা যদি এটাকে আমরা নোটেশন দেই, এটা এ, এটা হচ্ছে বি এবং সি। ত্রিভুজের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হবে। মানে আমরা যদি ধরেন এ বি আর বি সি যদি আমরা যোগ করি, তাহলে সেটা অবশ্যই এসি থেকে বড় হয়। ঠিক আছে, আবার যদি আপনাকে বলা হয় এ বি আর এসি যদি আপনি যোগ করেন, তাহলে সেটা অবশ্যই কি হবে, বিসি থেকে বড় হবে। ঠিক আছে, আবার যদি বলা হয় বিসি আর এসি যদি আপনি যোগ করেন, তাহলে সেটা অবশ্যই কি হবে, এ বি থেকে বড় হবে। এটা হচ্ছে ত্রিভুজের একটা বেসিক বৈশিষ্ট্য, যে ত্রিভুজের যে কোনো আপনার তিন আহ, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ত্রিভুজের, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো আপনার দুই বাহুর বিয়োগফল যদি আমরা করি, মানে এরকম যদি করি যে এ বি মাইনাস বিসি যদি করি, তাহলে এটা হচ্ছে কি হবে, তৃতীয় বাহুর থেকে ছোট হবে, মানে এসি এখানে হবে। আবার যদি আমরা বলি হচ্ছে এ বি মাইনাস যদি এসি করি,
তাহলে এটা হবে কি বিসি থেকে ছোট। আবার যদি বিসি মাইনাস এসি করি, তাহলে এটা হচ্ছে এবি থেকে ছোট হবে। এই যে কোনো হচ্ছে আপনার ত্রিভুজের যে কোনো দুই বাহুর আপনার বিয়োগফল করলে সেটা তৃতীয় বাহুর থেকে কি হবে, ছোট হবে। আর এটা হচ্ছে যে কোনো দুই বাহুর আপনার যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে। আর ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ থাকবে, এই যে একটা, দুইটা, তিনটা, তো ধরেন এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই তিন কোণের সমষ্টি হতে হবে হচ্ছে 180 ডিগ্রি। হতে হবে না, এটা অটোমেটিক হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল। আরো কয়েকটা জিনিস আছে ত্রিভুজ সম্পর্কে, আমরা সেইগুলো এখন দেখবো, একটু মিশাই দেই এগুলো। হুম। তো ত্রিভুজের যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখানে কিছু বিষয় বোঝার চেষ্টা করি। ধরেন ত্রিভুজের কোনো বাহুকে আপনি বাড়াইলেন, হ্যাঁ, একটা বাহুকে বাড়াই দিলেন, এই পাশে আপনি বাড়াই দিলেন এভাবে, হ্যাঁ, বাড়াই দিলেন, এটাকে এই পাশে বাড়াই দিলেন, এটাকে এই পাশে বাড়াই দিলেন। আচ্ছা, তো বাড়াই দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার এই যে এই কোণটা পুরাটা কিন্তু ছিল 180 ডিগ্রি। তাহলে এখানে আপনার সি থেকেই গেছে, তাহলে এখান থেকে বাদ বাকিটা হবে কি 180 মাইনাস সি, তাই না? আবার এই কোণের কথা যদি আপনি বলেন, তাহলে এখানে আছে এ কোণ, তাহলে বাদ বাকিটা হবে 180 মাইনাস এ। আবার যদি এই পাশে বাড়ানোর কথা বলি, তাহলে এটা হবে 180 মাইনাস কি বি। হ্যাঁ, এই তো। এই যে তিনটা কোণ, আমরা বাইরের তিনটা কোণ পেলাম, এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কেমন হবে বলেন তো? এখানে হবে 180, এটা মাইনাস এ, প্লাস এটা হচ্ছে 180 মাইনাস সি, প্লাস আরটা হচ্ছে 180 মাইনাস হচ্ছে কি বি। এই তিনটা আমরা যোগ করলাম। তাহলে ধরেন এখানে তিন তিন 18 54, মানে 540 মাইনাস হচ্ছে এ, মাইনাস কমন নেওয়া আছে, তাহলে বি প্লাস সি হয়ে যাবে। তাহলে আমরা জানি যে হচ্ছে আপনার এই এ প্লাস বি প্লাস সি এর মান আবার কয় ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করলে 360 ডিগ্রি। হ্যাঁ, তার মানে হচ্ছে ত্রিভুজের যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয়, ত্রিভুজের বাইরে যে তিনটা কোণ হয়, হুম, তিনটা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের আপনার হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণের যোগফল হচ্ছে কত, 360 ডিগ্রি। বুঝতে পারছেন বিষয়টা কি? আবার আরেকটা বিষয় এখানে আপনার বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমাদের একটু পরে আমরা আবার শুরুটা লিঙ্ক দিচ্ছি, শুরু করি। আমাদের জুমটা অ্যাক্টিভও মনে হয়ে গেছে, দেখি। ত্রিভুজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো ত্রিভুজের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ত্রিভুজের আপনার আহ, আমরা এটা চিত্রটা আগে ড্র করে নেই। হ্যাঁ, এটা একটা ত্রিভুজের ত্রিভুজের হচ্ছে একটা বিষয় খেয়াল করেন, যে আমরা বললাম যে ত্রিভুজের হচ্ছে তিন বাহুর যোগফল হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা তিন কোণের যোগফল হচ্ছে কয় ডিগ্রি, 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমাদের ধরেন এই কোণটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে আপনার বি, এই কোণটা হচ্ছে এ। এখন আমি সি কোণটাকে বাড়াই দিলাম, তাহলে কি দাঁড়ালো, এখানে হবে কত, 180 মাইনাস হচ্ছে সি। তাহলে এখানে আমরা যদি এ প্লাস বি সমান সমান লিখি, তাহলে 180, সি কে ডান পাশে নিয়ে আসি, তাহলে 180 মাইনাস সি। তার মানে একটা বিষয় এখানে নিশ্চিত হলো যে ত্রিভুজের একটা বাহুকে যদি আপনি বাড়াই দেন, তাহলে বর্ধিত বাহুর সাথে যে কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত পাশে যে দুইটা কোণ থাকবে তার সমষ্টির সমান। হ্যাঁ, তো এখানে একটা উপপাদ্য আছে যে ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় এখানে আমাদের হচ্ছে জানার আছে, সেটা হচ্ছে যে আপনার এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি আপনি যোগ করেন, তাহলে সেটা হবে তৃতীয় বাহুর আপনার ধরেন এটা একটা ত্রিভুজ, আমরা যদি এটা নোটেশন দিতে হবে। হ্যাঁ, নোটেশন না দিলে হবে না, কারণ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আপনি যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু বের করলেন, ধরেন আমি এটার মধ্যবিন্দু বের করলাম এখানে, এটা হচ্ছে ই, আর এটাকে বের করলাম হচ্ছে এফ। এই দুইটা বাহুর মধ্যবিন্দু বের করে যদি যোগ করা যায়, হ্যাঁ, যদি যোগ করা যায় তাহলে হচ্ছে আপনার
এই যে রেখাটা হবে মানে ই আর এফ যে রেখাটা হবে, এই রেখাটা হবে হচ্ছে বিসির অর্ধেক। বিসির অর্ধেক হবে। হ্যাঁ, বিসির অর্ধেক হবে। আবার আরেকটা বিষয় এখানে বলতে হবে, সেটা হচ্ছে বিসি সমান সমান হচ্ছে আপনার সমান সমান না, ঠিক এটা হচ্ছে সমান্তরাল। বিসির সাথে এটা হচ্ছে ইএফটা হচ্ছে সমান্তরাল রেখা হবে। এইটার একটা উপপাদ্য আছে বিস্তারিত। আপাতত এটা মনে রাখেন, আমাদের উপপাদ্য যখন আমরা পড়াবো, উপপাদ্য চ্যাপ্টারে আছে, তখন এইগুলো আমরা বিস্তারিত শিখাবো উপপাদ্য কিভাবে করতে হয়। এইটা একটা গেল। এরপর ত্রিভুজের সর্বসমতাতে আমরা আসি। ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝায়? ত্রিভুজের সর্বসমতা বলতে বোঝায় যে আপনার, আমি একটা জাস্ট মানে এটা, আপনারা ত্রিভুজের সর্বসমতা কেউ কি ক্লিয়ারলি বোঝেন এখানে যে কয়জন ক্লাস করতেছেন? ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে কি জিনিস? আচ্ছা, এখানে দুইটা ত্রিভুজ আছে। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজ আছে। দুইটা ত্রিভুজের আমরা হচ্ছে এটার এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। এই দুইটা ত্রিভুজের সর্বসম হবে কি হবে না, এইটা মানে বোঝার উপায় কি? সর্বসম জিনিসটা কি? সর্বসম জিনিসটা হচ্ছে, ধরেন এই দুইটা ত্রিভুজ আপনি দুইটা ত্রিভুজ আলাদা করে বানালেন। হ্যাঁ, একটা লাল কালারের একটা কালো কালারের বানালেন। বানানোর পরে এই ত্রিভুজ দুইটা আপনি একটা আরেকটার উপরে রাখলেন। ঠিক আছে, একটা আরেকটার উপরে রাখলেন। রাখার পরে এই দুইটা ত্রিভুজ, যদি আপনি লালটা ধরেন তুলে কালোটার উপরে রাখলেন। এখন যদি কালোটা দেখা না যায়, যদি কালোটা দেখা না যায়, তাহলে বুঝবেন যে ত্রিভুজ দুইটা সর্বসম। হ্যাঁ, আবার যদি আপনি কালোটা তুলে লালটার উপরে রাখেন, তাহলে যদি শুধু কালোটাই দেখা যায়, লালটা দেখা না যায়, তাহলে হচ্ছে সেটাকে আমরা বলবো ত্রিভুজ দুইটা সর্বসম। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা কি? হ্যাঁ, আমরা বুঝতে পারছেন? মানে একটা যদি তুলে হচ্ছে আরেকটাকে যদি আমরা রাখি, তাহলে আপনার যদি একটা আরেকটার সাথে মিশে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সর্বসম। তো সর্বসমতার চিহ্নটা কেমন? সর্বসমতার চিহ্নটা হচ্ছে এরকম না, সর্বসমতার চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, হুম, এরকম ভাবে। ঠিক আছে, তো এই এই ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার পিছনে আমাদের চারটা সূত্র কাজ করে। তার মধ্যে এক নম্বরটা হচ্ছে রেখা, কোণ, রেখা। ঠিক আছে, রেখা, কোণ, রেখা। ঠিক আছে, রেখা, কোণ, রেখা। এটার অর্থ কি? এটার অর্থ জানেন কেউ? রেখা, কোণ, রেখার মানে কি? এর অর্থটা এরকম যে ধরেন আপনার এই ত্রিভুজের এই রেখাটা আর এই রেখাটা সমান হলো, মানে আমরা বলতে চাচ্ছি যে এ বি রেখাটা আর ডি ই রেখাটা সমান হলো, হতে পারে। আর বিসি রেখাটা আর ইএফ রেখাটা সমান হলো, ইএফটা আর হচ্ছে বিসি রেখাটা সমান হলো। হ্যাঁ, যদি কোনো কারণে সমান হয়, তখন আপনাকে এই এই যে রেখা আর রেখা হলো, এবার মাঝখানের কোণটা দেখতে হবে। তাহলে আমি কোন কোণটা দেখব? এই দুইটা বাহুর সাথে যে কোণ আছে সেইটা, মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, মানে আমরা বলতে চাচ্ছি কোণ এ বি সি সমান সমান যদি কোণ ডি ই আর এফ হয়, তাহলে আমরা নিশ্চিত যে হচ্ছে এইটা সর্বসম। হুম, কিন্তু আপনি যদি দেখলেন যে এই দুইটা বাহু সমান, এই দুইটাও কিন্তু এই পাশের কোণের সাথে, মানে ধরেন এই কোণটার সাথে এসে এই কোণটা সমান হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? মানে দুইটা বাহু যেখানে পড়বে, সেই বাহু দুইটার মাঝখানে যে কোণটা পড়বে সেই কোণটাকে আপনাকে হিসাব করতে হবে। সেই দুইটা কোণ যদি সমান হয়, তাহলে আপনি বলবেন যে কি সর্বসম। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আরেকটা দ্বিতীয় শর্ত হচ্ছে কোণ রেখা, কোণ রেখা, কোণ। হ্যাঁ, কোণ রেখা, কোণ। অর্থাৎ ধরেন আপনার এই এই সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখান দিয়ে উদাহরণ দিতে পারি যে এখানে হচ্ছে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। মানে কোণ রেখা কোণের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি কোণ
আপনার হচ্ছে দুইটা কোণ তখন সমান হবে। মানে একটা কোণ হচ্ছে কোণ বি এ সি, আর একটা কোণ হচ্ছে কোণ আহ, আপনার হচ্ছে ইডিএফ। ইডিএফ এই এই এইটা কোণ আর এইটা কোণ সমান হলো, আর এদের সাথে যে বাহুটা আছে এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজটা কি সর্বসম। হুম। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়মটা হচ্ছে আপনার 3 নম্বর নিয়মটা হচ্ছে বাহু 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 বাহু, আর একটা হচ্ছে কি বাহু। মানে যদি এই ত্রিভুজের 3 বাহু আর ওই ত্রিভুজের 3 বাহু সমান সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম। আর একটা নিয়ম হচ্ছে কি, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হচ্ছে অতিভুজ, অতিভুজ আর বাহু, মানে যে কোনো এক বাহু আর অতিভুজ সমান হলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ হলে বলবো যে ত্রিভুজ দুইটা সর্বসম। বুঝতে পারছেন কথা কি? হ্যাঁ। তাহলে সর্বসমতা ক্লিয়ার সবার? সর্বসমতা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে সর্বসম হচ্ছে হুম, মানে কোনো অ্যাঙ্গেলে কি মানে ইয়ে আছে, কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তাহলে পরটাতে চলে যাই আমরা। ত্রিভুজের কেন্দ্র সম্পর্কে আলোচনা করি। ত্রিভুজের কেন্দ্র হচ্ছে, আমরা সবার শুরুতে মানে ত্রিভুজের টোটাল কেন্দ্র আছে কয়টা? আমরা 4টা কেন্দ্রর কথা বলি। হ্যাঁ, 4টা কেন্দ্র থেকে হচ্ছে আপনার এই 4টা কেন্দ্র নিয়ে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয়, আমরা এগুলো বুঝি না, কনফিউজ করে ফেলি। সেই 4টা কেন্দ্র কি কি সেগুলো আমরা হচ্ছে আজকে আমরা দেখবো। প্রথমে প্রথমে আমরা একটা ত্রিভুজকে আগে এখানে ড্র করে নেই। ধরেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের আমরা প্রথমে আগে হচ্ছে লম্ব বিন্দু বের করব। লম্ব বিন্দু, সরি লম্ব বিন্দু না, প্রথমে অন্তকেন্দ্র করি, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা বের করব হচ্ছে অন্তকেন্দ্র, ঠিক আছে? অন্তকেন্দ্র কি জিনিস? অন্তকেন্দ্র জিনিসটা কি এটা আমরা আগে শেখার চেষ্টা করি। একটা ত্রিভুজে আপনারা বাসায় কিন্তু জ্যামিতি বক্স নিয়ে বসবেন, এরকম না যে এখান থেকে করলেন আর আমি যা দেখালাম এটাই হয়ে যাবে। জ্যামিতি বক্স নিয়ে কিন্তু আপনাকে বসতে হবে। তো এখানে এই ত্রিভুজের 3টা আপনার কি আছে, কোণ আছে, তাই না? 3টা কোণ আছে, 3টা কোণ আছে। এইগুলোর আমরা প্রথমে যে কাজটা করব, মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু কিভাবে বের করে আপনাদের ধারণা আছে কি? মধ্যবিন্দু বের করতে হয় কিভাবে? কোণের মধ্যবিন্দু। কোণের মধ্যবিন্দু বের করলে কম্পাসটা এই মাথায় আর এই মাথায় বসাতে হয়। বসানোর পরে এই এই মাথা থেকে একবার কাটতে হয়, আর কম্পাসের গোড়াটা এই পাশে নিয়ে এই পারে একবার কাটতে হয়, এরকম ভাবে। হ্যাঁ, কাটার পরে আপনার হচ্ছে এই মাথা থেকে যে দুইটা কাটলেন সেদিক দিয়ে যে লাইনটা যাবে সেটার নামই এই, এবার দুইটা কোণ ভাগ হয়ে গেল। একইভাবে আপনি এই কোণটাকেও ভাগ করবেন, আর একইভাবে এই কোণটাকেও ভাগ করবেন, আর 3টা কোণের ভাগ গিয়ে একটা জায়গায় মিলবে। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নামই হচ্ছে ত্রিভুজের কি, এটার নাম হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র। বুঝতে পারছেন কথা কি? এখান থেকে আপনি হচ্ছে একটা লম্ব টানতে হবে। কার উপরে লম্ব টানবেন? এইটার উপরে, এখান থেকে এখানে একটা লম্ব টানতে হবে। এই লম্ব টানার পরে, লম্ব টানার পরে এখানে এই লম্ব মানে এটা 90 ডিগ্রি হবে। লম্ব টানার পরে এই এখানে ধরেন লম্বটা টানলাম এ। এখন এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আপনি একটা বৃত্ত যদি আঁকেন, সেই বৃত্তটা এইরকম করে রাউন্ড হয়ে ত্রিভুজের 3টা বাহুতেই ঠেকবে। বুঝতে পারছেন বিষয়টা কি? এই জন্য এই বৃত্তটার নাম হচ্ছে অন্তবৃত্ত। আচ্ছা, অন্তবৃত্ত কারো কোনো সমস্যা আছে? অন্তকেন্দ্র আর অন্তবৃত্ত এই কথা আপনারা জিজ্ঞেস করবেন যদি প্রবলেম থাকে। পরে কিন্তু এগুলো সমাধান করা যাবে না। অন্তবৃত্ত আর অন্তকেন্দ্র নিয়ে কোনো সমস্যা আছে? আমরা আজকে জ্যামিতি যতটুকু পারি আগায় রাখি। হ্যাঁ, সম্পূর্ণটা শেষ করতে পারবো কিনা যায় না। দেখি কতটুকু আগানো যায়। অন্তবৃত্ত আর অন্তকেন্দ্র আপনারা বুঝছেন সবাই?
আচ্ছা, কারো কোনো সমস্যা নাই আশা করি। তাহলে আমরা অন্তঃকেন্দ্রটা থেকে বের হই। এবার আমরা চলে আসবো হচ্ছে অন্তঃকেন্দ্রের পরে চলে আসবো আমরা হচ্ছে কি পরিকেন্দ্রে। হুম। পরিকেন্দ্রে ঢাকায় আপনার ওই যে ইসরায়েলের পণ্য বর্জনের নামে আপনি দেখছেন যে বাটার শোরুমে ঢুকে জুতা টুতা চুরি করতেছে, ভিডিও দেখছেন সবাই? মানে একটা জাতি এত নির্লজ্জ নিকৃষ্ট জাতি, আমরা যে লজ্জাতে মনে করেন যে আর আমরা মানে বাঁচাই দায় আর কি। হ্যাঁ, বাংলাদেশে আসলে কিছু বলার নাই, মানে ভিতর থেকে ঘৃণা আসে মাঝে মধ্যে যে এই দেশে যে আমি জন্মগ্রহণ করছি, এটাই হচ্ছে আমাদের মানে লাইফের একটা পাপ বা বিশাল পাপ। এটা জন্মগ্রহণ করাটা আমাদের পাপ হয়েছে এখানে। জুতার কোম্পানি, যে লোকটা জুতাটা বিক্রি করতেছে সেই ব্যবসাটা কত কষ্ট করে দাঁড় করাইছে। একটা ব্যবসা দাঁড় করাতে কি কম কষ্ট হয়? আপনারা যারা ব্যবসা বাণিজ্য কেউ করে বা আপনার সংসারে কেউ থাকে দেখতে বুঝতে পারবেন, এটা কি মুখের কথা? এখন আপনি ইসরায়েলের জুতা আছে না আমেরিকার জুতা আছে না কার জুতা আছে, এইটা এইটা যদি আপনি জুতা তার না কিনেন, হ্যাঁ, সে জুতা তো আস্তে আস্তে সে আর ওই জুতা উঠাবে না দোকানে। জুতা কিনে জন্যই তো উঠায় নাকি? দোকানদারের এখানে দোষটা কোথায়? জুতার দোকানদার টাকা দিয়ে জুতা কিনে নিয়ে এসে জুতা বিক্রি করছে, তুমি জুতা নিও না, পরে সে ফেরত দিয়ে দিবে। পরে সে তাই বলে কি লুটপাট করে নিয়ে যেতে হবে? জুতা চুরি করে নিয়ে যেতে হবে? দোকান ভাঙে এগুলা বেয়াদবি, মানে এদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এগুলা মানে বিশ্ব বেয়াদবি, বুঝতে পারছেন? মানে অসভ্য একটা জাতি এরা। এদের ভিতরে এমন মানে অসভ্যতামি, যেটা কল্পনা করতে হবে না। মুখে বলতেছে আমাদের গাঁজা ইয়ে হয়ে গেলো এইসব, মানে ইসরায়েল সবকিছু মেরে ফেললো আর যা লুটপাট করতেছে। বুঝতে পারছেন কথাটা কি? মানে মন কি আর মানে মগজ কি? মন আর মগজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর মুখ কি? হ্যাঁ, মুখে কি বলে আর কি করে না করে, ঠিক আছে, কাজে কর্মের মধ্যে কি পরিমাণ তফাৎ। সুযোগ পাইলেই শয়তানি করবে, সুযোগ পালে অত্যাচার করবে, সুযোগ পালে মানুষের ক্ষতি করবে, আর জ্ঞান দেওয়ার সময় এমন ভাবে দিবে, ঠিক আছে। এই একজন আবার দেখলাম পোস্ট দিছে যে আজকে যদি বিমানের টিকিট দেয় আমরা আজকেই ইসরায়েলের সব যুদ্ধে চলে যাবো। কি করবে ওখানে গিয়ে? ওখানে গিয়ে যুদ্ধে কি করবে ওরা? কি করার আছে? হ্যাঁ, আপনার হচ্ছে এই গাজাতে 1 লক্ষ লোককে মেরে ফেললো আপনার এই 2-3 দিনের মধ্যে। হ্যাঁ, একটা বোমা মারে সব, মানে গ্যাসে একটা বোমা মারে। আপনার 5 লক্ষ লোককে 1 ঘন্টার মধ্যে মেরে ফেলার মতো প্রযুক্তি তাদের কাছে আছে। তাই আপনি এই বিমানে চড়ে ওখানে যায় নাচতে নাচতে যায় কি করবেন ওখানে? কি করণীয় আছে? হ্যাঁ, তো এইগুলো আসলে যে কোথ থেকে আসে। হুম। আপনার ডিপ্লোম্যাটিক কোনো নলেজ নাই, কোনো চিন্তা চেতনা নাই, মানে দেশটাকে শেষ করে ফেলবে, বুঝছেন? এইসব চিটার বাটপার সব লোকজন দেশটাকে একদম ধ্বংস করে ফেলবে। আমি এই ব্যবসাটা মানে এর কষ্ট পেলাম ব্যাপক, যে একটা মানুষ, আমরা তো ছোটখাটো, আমরা ব্যবসা বাণিজ্য ছোটখাটো আমরা করে আসছি, আমার বাপ দাদারা করে আসছে, সামান্য কিছু একটা ক্ষতি হয়ে গেলে ওই ক্ষতি মানে পোষানো যায় না। কি বলবো, লজ্জা মানে এগুলা। তো যাই হোক, এগুলো ব্যাপার না, আমাদের দেশে সবই সম্ভব। হুম। কিছু বলার নাই আসলে। তো এখানে আপনার হচ্ছে আমরা ত্রিভুজের পরিকেন্দ্রটা ক্লিয়ার শিখি। পরিকেন্দ্র বের করার সময় আপনাকে যে কাজটা করতে হবে, আপনি জ্যামিতি বক্সটা নিয়ে বসবেন, কিন্তু তাছাড়া কিন্তু পরিকেন্দ্র বের করতে পারবেন না, আমি আবারও বলতেছি। তো পরিকেন্দ্র ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই যে এইখানে জ্যামিতি বক্সের মানে কম্পাসের এক মাথা আর এখানে এক মাথা নিতে হবে, মানে যেটা পেন্সিল কম্পাস, মানে কাঁটা কম্পাস না। তারপরে এই সমান করে নিয়ে আপনি হচ্ছে এই পেন্সিল কম্পাসের গোড়াটা এখানে রেখে এইদিকে একটা টান দিবেন, এইদিকে একটা টান দিবেন, হ্যাঁ। আর গোড়াটা আবার তুলে এখানে রেখে এদিকে একটা টান দিবেন, এইদিকে একটা টান দিবেন। দেওয়ার পরে এই দুইটার মাঝখান দিয়ে আপনি হচ্ছে মধ্যবিন্দু বের করে ফেলবেন, হ্যাঁ। মানে এইরকম করে টান দিয়ে একটা মধ্যবিন্দু বের করে ফেলবেন, ঠিক আছে। এই লাল দাগটা কিন্তু রাখতে হবে, বুঝতে পারছেন? একইভাবে আপনার এই যে আরেকটা বাহু আছে, এই বাহুটারও আপনি মধ্যবিন্দু বের করে ফেলবেন। আরেকটা বাহু আছে আমাদের এই পাশে, এটারও আপনি মধ্যবিন্দু বের করে ফেলবেন। দেখবেন যে এই 3টা মধ্যবিন্দু একটা বিন্দু দিয়ে যাচ্ছে। এই বিন্দুটার নাম হচ্ছে কি? এই বিন্দুটার আপনার এই বিন্দুটার নামই হচ্ছে পরিকেন্দ্র। হ্যাঁ, পরিকেন্দ্র। এই বিন্দুটাকে সেন্টার করে আপনি যদি এই কোনো একটা মাথা সমান করে একটা বৃত্ত আঁকেন,
তাহলে এটা 3 মাথা দিয়ে যাবে, ত্রিভুজের 3 মাথা দিয়ে যাবে, এটার জন্য এটার নাম হয়েছে পরিকেন্দ্র। ক্লিয়ার সবার? পরিকেন্দ্র বুঝতে পারছেন? পরিকেন্দ্র আমরা যেটা ত্রিভুজটা এখানে প্র্যাকটিস করলাম, এই ত্রিভুজটার নাম হচ্ছে আপনার সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের আপনার হচ্ছে আহ মানে পরিকেন্দ্রটা থাকবে তার ভিতরে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা থাকবে তার হচ্ছে কোথায়? ভিতরে। আর যদি ত্রিভুজটা স্থূলকোণী হয় তাহলে দেখবেন পরিকেন্দ্র আকালে এটা বাইরে চলে যাবে, এই জায়গাতে চলে যাবে। হ্যাঁ, তখন এখান থেকে একটা বৃত্ত আঁকালে তখন এটা 3টার মাথা দিয়ে যাবে। আর যদি ত্রিভুজটা সমকোণী হয়, সমকোণী ত্রিভুজে যদি আপনি এইভাবে আঁকান তাহলে এটা অতিভুজের মাঝখানে থাকবে, অতিভুজের মাঝখানে হবে এই সেন্টারটা, তখন বৃত্ত আঁকালে 3টার মাথা দিয়ে যাবে। তাহলে পরিকেন্দ্র সবার কি ক্লিয়ার হয়েছে? পরিকেন্দ্র বুঝতে পারছেন বিষয়টা কি? পরিকেন্দ্র কি ক্লিয়ার? পরিকেন্দ্র নিয়ে কারো কনফিউশন আছে নাকি? থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আপনার পরে পরিকেন্দ্র ক্লিয়ার হলো আমাদের। আপনাদের সবার বুঝতে পারছেন তো পরিকেন্দ্র? পরিবৃত্ত, মোটর, কি দুর্জয় কি বলছে? দুর্জয়ের কথা বুঝতে পারলাম না, দুর্জয় বলেন তো। হ্যাঁ, দুর্জয় আপনার লেখা আমি বুঝতে পারিনি। দুর্জয় কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দুর্জয়, আপনি মাইক স্পিকার অন করেন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, দুর্জয় কথা বলা যাচ্ছে না? আচ্ছা, আমরা যাই হোক এটাতে হ্যাঁ আনমিউট হবে না কেন? এই যে আপনাকে ক্লিক করলাম, আনমিউট তো হওয়ার কথা। হ্যাঁ, স্যার, হ্যাঁ বলেন, আপনি কি জানি বলতে চাচ্ছেন? স্যার মানে স্যার যেগুলা বললেন এগুলাকে আমি স্যার পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এগুলো হিসেবে জানতাম, এগুলা আঁকাইতাম। না, এগুলাকে মানে ঠিক আছে। বৃত্ত হচ্ছে উম, আহ, মানে বৃত্তের ভিতরে এগুলা হচ্ছে আঁকাই। যেটা পরিকেন্দ্র থেকে আঁকবো সেটার বৃত্তের নাম হচ্ছে পরিবৃত্ত। আর যেটা হচ্ছে অন্তকেন্দ্র থেকে আঁকবো সেটার বৃত্তের নাম হচ্ছে অন্তবৃত্ত। হ্যাঁ, মানে বৃত্তটার নাম অন্তবৃত্ত কিন্তু কেন্দ্রটার নাম হচ্ছে কি? অন্তকেন্দ্র। আর মানে বৃত্তটার নাম যদি পরিবৃত্ত হয় তাহলে তার ভিতরে যেটা কেন্দ্র তার নাম হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে? হ্যাঁ, মানে আমরা কেন্দ্রটা বৃত্ত বের দিয়ে হলে করব। ওটার নাম শুধু জি 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 স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে মানে ভর কেন্দ্র। ভর কেন্দ্র আমাদের হচ্ছে শেখা বাকি আছে, ভর কেন্দ্রটা দেখি। ভর কেন্দ্র বের করতে হলে প্রথমে আপনাকে আগে কি করতে হবে? প্রত্যেকটা ইয়ার মধ্যবিন্দু বের করতে হবে, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বের করতে হবে। একটা, দুইটা, তিনটা মধ্যবিন্দু হলো। এখন আগেরটা দেখেন, পরিকেন্দ্রের সাথে এটার একটা তফাৎ আছে। আমরা মধ্যবিন্দুটা বের করে নিয়ে ওই দাগটা মিশাই দেবো, পরিকেন্দ্রে কিন্তু সেটা মিশাচ্ছি না। পরিকেন্দ্রে ওই দাগগুলো যেখানে মিলতেছে সেইটার নামই হচ্ছে পরিকেন্দ্র। কিন্তু এটা যখন মধ্যবিন্দু বের করা শেষ, ওই দাগের আর কাজ নাই। তখন আপনার মধ্যমা টানবো, মানে এই মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দু এই দুইটা যখন আমরা কানেক্ট করব, ঠিক না, যখন কানেক্ট করে দিব এইটার সাথে এটা যখন কানেক্ট করে দিব আর এইটার সাথে যখন এইটা কানেক্ট করে দিব, ঠিক আছে, এইগুলা এই তিনটার নাম কি? মধ্যমা। এগুলোকে বলা হয় মধ্যমা। মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম হচ্ছে ভর কেন্দ্র। বুঝতে পারছেন বিষয়টা কি? ত্রিভুজের মধ্যমা তয় যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে ভর কেন্দ্র। তো ভর কেন্দ্রের হচ্ছে
এই পাশে থাকে 2 ভাগ, এই পাশে থাকে হচ্ছে 1 ভাগ, মানে টোটাল 3 ভাগ করলে ছোট পাশে থাকে 1 ভাগ, বড় পাশে থাকে 2 ভাগ, ছোট পাশে থাকে 1 ভাগ, বড় পাশে থাকে 2 ভাগ। এটা হচ্ছে ভর কেন্দ্রের বৈশিষ্ট্য। হুম। আচ্ছা, ভর কেন্দ্রের পরে এরপরে আমরা চলে আসি হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমাদের লম্ব বিন্দু। লম্ব বিন্দু জিনিসটা কিরকম? আপনি যখন একটা ত্রিভুজ আঁকাবেন, ত্রিভুজের হচ্ছে প্রত্যেকটা এক বাহু থেকে আরেক বাহুর উপর আপনাকে লম্ব আঁকাতে হবে। লম্ব আকারে সেটা মধ্যমা হবে না, লম্ব, সরাসরি লম্ব। তো লম্ব কিভাবে আঁকায় সেটার প্রসেসটা হচ্ছে, আপনি ধরেন এ বিন্দু থেকে এটার উপরে বিসির উপরে লম্ব টানছেন, তাহলে প্রথমে এরকম নৌকার মতো একটা ঢেউ নিয়ে নেবেন। নেওয়ার পরে এই কম্পাসটা এই মাথায় একবার রেখে এদিকে টানবেন, এই মাথায় রেখে একবার এদিকে টানবেন। টানার পরে আপনার এই যে উপরের মাথা থেকে আপনি যদি এটা যোগ করে দেন, তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে কি এইখানে যেটা একটা সেটা লম্ব পেয়ে যাবেন। মানে এই জায়গাটা হবে আপনার হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, একইভাবে এটার উপরে লম্ব টানবেন, হ্যাঁ 90 ডিগ্রি, এটার উপরে লম্ব টানবেন 90 ডিগ্রি। এটা কিন্তু 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি ছাড়া কিন্তু হবে না। এই তিনটা লম্ব যেখানে মিলবে যে পয়েন্টে, সেই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের লম্ব বিন্দু। তাহলে ত্রিভুজের এই চারটাই হচ্ছে কেন্দ্র। ওকে, ক্লিয়ার সবার? এই চারটা কেন্দ্র কি ক্লিয়ার সবার? আচ্ছা, বিষয়গুলো কিন্তু একটু ইয়ে আছে, আপনাদের একটু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, একটু মানে কোনো মানে কোনটা বলবো, না আমি বলেন কোনটা সমস্যা সেটা বলি। আর সবগুলো সমস্যা না, এটা গোটাটা আরেকবার বলা, মানে আমি একটা সামারি বলি। সামারিটা হচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে মিলে সেটাকে বলা হবে ভর কেন্দ্র। ত্রিভুজের কোণগুলোর মধ্যবিন্দু, যে রেখা যে বিন্দুতে মিলে সেটার নাম অন্তকেন্দ্র। ত্রিভুজের মানে বাহুগুলোর মধ্যবিন্দু রেখা যে বিন্দুতে মিলে সেটার নাম হচ্ছে পরিকেন্দ্র। ত্রিভুজের লম্বগুলো যে বিন্দুতে মিলে সেটার নাম হচ্ছে কি লম্ব বিন্দু। হ্যাঁ, এগুলা মানে সংজ্ঞা আর কি, ঠিক আছে। আর এর বাইরে, সংজ্ঞার বাইরে আপনার হচ্ছে আমি যেগুলো দেখালাম প্র্যাকটিক্যালি, সেগুলো আপনাদের একটু মানে ইয়ে করতে হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে চলে যাই, কি আছে দেখি। আমাদের 1 ঘন্টা মনে হয় এদিকে হয়ে গেছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য, আমি বলছি এগুলো কি এক্সামে আসে? এগুলো এক্সামে আসবে না কেন? এগুলোই তো আসে। আপনার এইগুলো না জানলে তো আপনার পরীক্ষায় হবে না, মানে এমসিকিউ পিলি সবগুলোতে এগুলাই তো আসে। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যে আসি। পিথাগোরাসের উপপাদ্য কি জিনিস? পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভালো করে মুখস্থ রাখতে হবে। আপনার কোনো কিছু এখন এখন আর ওই বিসিএস পরীক্ষা আর অফিস সহায়কের পরীক্ষার মধ্যে কোনো তফাৎ নাই, বুঝছেন? এখন যদি কেউ মনে করে যে আমি নর্মালি একটা পরীক্ষা পড়াশোনা করবো আর যা পরীক্ষা দেবো, হবে না। ঠিক আছে, এখন হচ্ছে সেইভাবে ইয়ে করতে হবে, প্রস্তুতি। এমন প্রশ্ন আসতেছে যে সামনে পরীক্ষা আরো হবে, দেখেন প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে ওই সাধারণ পড়াশোনা দিয়ে হবে না আসলে। হ্যাঁ, ভালো করে সবই শিখে যাইতে হবে আপনাকে, কোনো একটা বাদ দিবেন তো ওইটাই আসবে। আচ্ছা, কারণ আমি একজনকে একটু টাকা পাঠালাম, এটা আমি পাঠাই দিই। এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, আমি যেগুলো দেখাচ্ছি কোনো কিছু অবহেলা করে করবেন না, মানে একটা জিনিস ভালো মন্দ যায় আপনি ভালো করে চেষ্টা করবেন, মানে টোটালটা একবারে যখন শেষ হবে তখন বুঝতে পারবেন এগুলোর ভালো আউটপুট আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য জিনিসটা কি?
পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এইটা একটা হচ্ছে আপনার একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। ধরেন এই হচ্ছে আপনার আমরা একটা মানে হচ্ছে সমকোণী একটা ত্রিভুজ আগে নেই। সমকোণী ত্রিভুজ আঁকায় একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজের এটা ধরেন লম্ব, আর এটা ধরেন হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে। এখন এই অতিভুজের উপরে আমরা একটা বর্গ আঁকাবো, এভাবে একটা বর্গ আঁকাবো। এই যে এটা অতিভুজের উপরে একটা বর্গ আঁকাবো, সেই বর্গটা হচ্ছে লম্বের উপরে একটা বর্গ আর ভূমির উপরে একটা বর্গ আঁকালে এই দুইটার যোগফলের সমান হবে। মানে ব্যাপারটা কিরকম এটা আমরা ব্যাখ্যা করি। ধরেন এটার অতিভুজটা হচ্ছে সি, ভূমিটা হচ্ছে বি, আর লম্বটা হচ্ছে এ। তাহলে আমরা অতিভুজের উপর যদি একটা বর্গ আঁকাই তার ক্ষেত্রফল হবে সি স্কয়ার। আর যদি আমরা হচ্ছে আপনার ভূমি এর পরে আঁকাই আপনার হচ্ছে, তাহলে সেটা হবে হচ্ছে বি স্কয়ার। আর যদি আমরা লম্বের উপরে আঁকাই তাহলে এটা হবে হচ্ছে কি এ স্কয়ার, মানে বর্গ। এখন ওনারা আমাদেরকে বলছে অতিভুজের উপরে যে বর্গটা সি স্কয়ার সেটা সমান সমান নাকি লম্বের উপরে বর্গ আর ভূমির উপরে বর্গ করলে যা হবে তার সমান হবে। এটা ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, গ্রাফিক্স সহ অ্যানিমেশন সহ, আপনারা একটু হচ্ছে দেখে নিতে পারেন, মানে খুবই ভালো হবে আর কি। হ্যাঁ, তারপরে তার মানে এখানে মানটা দাঁড়াচ্ছে কি, মানটা দাঁড়াচ্ছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। ওকে, ভূমি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের এটাই উপপাদ্য। পিথাগোরাস বলেছে যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত লম্ব অপর দুই বাহুর উপর অঙ্কিত লম্বের মানে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের আচ্ছা, আমাদের আজকে ক্লাসের মানে আরেকটু পড়াই পরে আমাদের আজকে তো প্রথমে নাইম বললো প্রত্যয়। প্রত্যয় তো আমি গতদিন পড়াইছি আমার যতদূর মনে পড়ে। আমাদের আজকে পারিভাষিক শব্দ, এটা মুখস্থ লিঙ্গ, তারপরে এগুলো মুখস্থ বিদ্যা কিছু পড়া ছিল। এটা আমি শীটটা দিয়ে দিব ক্লাসের শেষে। আমি আরেকটু আগাইনি, হ্যাঁ, তাহলে যাতে আমাদের মানে আছে আপনার ছোটখাটো কিছু বিষয়গুলো শেষ করা যায়, তারপরে আমি এগুলো বলতেছি সব। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্যের একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। পিথাগোরাস উপপাদ্যে আপনার অতিভুজ, ভূমি আর হচ্ছে লম্বর একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এই লম্ব একটা সম্পর্ক আছে। হ্যাঁ, মানে আপনার যদি অতিভুজ যদি 5 হয়, অতিভুজ যদি 5 মিটার হয়, তাহলে ভূমি যদি 3 মিটার হয় তাহলে লম্ব হবে 4 মিটার। এই কিছু অনুপাত আছে, বুঝতে পারছেন। এই 4-5টা অনুপাত যদি আপনি মুখস্থ করতে পারেন আপনার পড়াশোনাটা অনেকটা আগে যাবে। এটা যদি 1 মিটার, এটা যদি হচ্ছে আপনার √2 হয় তাহলে এটা হবে 1 মিটার, এটা হবে 1 মিটার। এইটা যদি আপনার 2 হয় তাহলে এটা যদি 1 মিটার হয় তাহলে এটা হবে √3। হুম, এটা যদি হয় হচ্ছে আপনার 13 আর এটা যদি হয় 12 তাহলে এটা হবে হচ্ছে 5, ঠিক আছে। এটা যদি হয় আপনার 10, এটা যদি হয় 8, এটা হবে হচ্ছে 6। আপাতত এইগুলোই মনে রাখেন যে আপনার মানে এই রেশিও গুলো পিথাগোরাসের যদি অতিভুজ যদি আপনার মানে 13 হয় তাহলে ভূমি যদি 12 হয় তাহলে লম্ব হবে 5। হ্যাঁ, মানে এরকম কিছু রেশিও আছে, এই রেশিও অনুসারে এগুলো ফিক্সড রেশিও, এগুলো হয়, ঠিক আছে, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এগুলো হচ্ছে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে মানে জ্যামিতির ক্ষেত্রে সামান্তরিক কি জিনিস। তো আমাদের চতুর্ভুজ গুলো না হয় আমরা আগামী ক্লাসে করব নাকি, এটা অবশ্যই। ওখানে বৃত্ত আছে, চতুর্ভুজ আছে, মানে আচ্ছা চতুর্ভুজের কিছু বিষয় আমরা আজকে আলোচনা করি। আহ, মানে বৃত্তটা না হয় আগামী ক্লাসে একটু সংক্ষিপ্ত আলোচনা করলে। আমাদের জ্যামিতির এটা কিন্তু প্রাথমিক ধারণা, আমরা উপপাদ্য কিন্তু এখনো করতেছি না। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আসি সামান্তরিক কি জিনিস। সামান্তরিক হচ্ছে যখন যে কোনো দুইটা মানে বাহু যদি সমান্তরাল হয়, যেগুলো বাহু সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। বাহু সমান্তরাল হলেই হবে হচ্ছে কি সামান্তরিক। হুম, এই যে বাহু সমান্তরাল মানে সামান্তরিক। তো সামান্তরিক হচ্ছে যার বাহু সমান্তরাল তার নামই হচ্ছে সামান্তরিক।
তো সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ, আর এখান থেকে যদি আমি এদিকে একটা টানি, এটা একটা কর্ণ। এই কর্ণ দুইটা কখনোই সমান হবে না, কিন্তু কর্ণ দুইটা পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, মানে এখানে হচ্ছে এই পাশে ধরেন আমি যদি এখানে নোটেশনটা নেই, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও। তার মানে এ ও আর সি ও সমান, বি ও আর ডি ও হয়ে যাবে সমান। ঠিক আছে? আচ্ছা, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর হচ্ছে এই বাহু সমান। ঠিক আছে? এটা হচ্ছে একটা সামান্তরিকের বৈশিষ্ট্য। সামান্তরিকের পরে আমরা চলে যাই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কি জিনিস? আয়তক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে একটা সামান্তরিক। আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিক, হ্যাঁ। আয়তক্ষেত্র একটা হচ্ছে কি সামান্তরিক, যেটা 4 কোণই 90 ডিগ্রি। আয়তক্ষেত্র একটা সামান্তরিক যার 4টা কোণই কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আয়তক্ষেত্র একটা সামান্তরিক যার প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আপনার হচ্ছে কর্ণদ্বয় পরস্পর কি হয়? এই দুইটা কর্ণ পরস্পর সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় কি হবে? সমান হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আয়তক্ষেত্রের পরে আসি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যটা কি? বর্গক্ষেত্র হচ্ছে একটা আয়ত, বর্গ একটা আয়ত যার 4 বাহুই সমান। বর্গ হচ্ছে একটা আয়ত যার 4টা বাহুই কি হবে? সমান হবে। ঠিক আছে? এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি হবে? পরস্পর সমান হবে, মানে বর্গক্ষেত্রের এই কর্ণ, এখান থেকে এই কর্ণ, আর এখান থেকে এই কর্ণদ্বয় পরস্পর সমান হবে। আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, 4টা বাহুই একই সমান। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে বর্গক্ষেত্রের পরে কি থাকে? রম্বস। তাহলে রম্বস বিষয়টা কি? রম্বস হচ্ছে একটা বর্গক্ষেত্রের মতোই, কিন্তু রম্বস একটা হচ্ছে সামান্তরিক যার কোনো বাহুই কি না? সমান না। হ্যাঁ, কোনো বাহুই 4 বাহুই সমান, সরি, রম্বসের 4 বাহুই সমান, কোনো কোণই সমান না বা 90 ডিগ্রি না। হুম। তাহলে আমরা বর্গক্ষেত্রের হচ্ছে আপনার রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু কোনো কোণই 90 ডিগ্রি না। রম্বসের হচ্ছে আপনার এই যে বিপরীত দিকে যে কোণটা থাকে, এই দুইটা কোণ কি হয়? সমান হয়। আর রম্বসের ক্ষেত্রে আপনার যে কর্ণ থাকে, এই যে কর্ণ একটা আর এই কর্ণ একটা, এই কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণী সমদ্বিখণ্ডিত করে। হুম। এই হচ্ছে রম্বস গেল। আর আরেকটা থাকে হচ্ছে আপনার ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে কেমন হয়? ট্রাপিজিয়াম হবে আপনার হচ্ছে যখন আপনার দুইটা সমান্তরাল রশ্মি থাকবে আর বাদ বাকি গুলো তির্যক থাকবে। তির্যক মানে এরকম বাঁকা, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের চতুর্ভুজের প্রাথমিক ধারণা। এগুলো জানলে হবে। মানে চতুর্ভুজের সংজ্ঞা টঙ্গার মধ্যে এগুলোই আসে। আমরা আগামী ক্লাসে বৃত্ত, ব্যাস, জ্যা, পরিধি, বৃত্তের বিভিন্ন ধরনের বৃত্তস্থ কোণ, অন্তস্থ কোণ, বৃত্তের চাপ, ছেদক, স্পর্শক, বৃত্তস্থ চতুর্ভুজ, বহুভুজ, এগুলো যা শুধু ধারণা নেব। আর আমরা যখন উপপাদ্য ক্লাস করব, উপপাদ্য আমাদের ক্লাস হবে, সেই সময় আমরা প্রত্যেকটা উপপাদ্য ধরে ধরে ভালো করে প্র্যাকটিস করে নিব। ঠিক আছে? আমরা সামান্য এইটুকু আলোচনা থাকলো, এটা আমরা আগামী ক্লাসে আপনার হচ্ছে আহ, এগুলো আলোচনা করে আমরা মানে নতুন ক্লাসে চলে যাব। বুঝতে পারছেন? নতুন যে ইয়েতে আছে সেগুলোতে চলে যাব। আচ্ছা, আজকে আর একটা বিষয় আছে আপনাদের, একটু আপনারা ওয়েট করেন, আমি একটু বের করে নিই। সেটা হচ্ছে আমাদের আজকের আউটলাইন হিসাবে আমাদের এই মানে বাংলার ক্ষেত্রে পারিভাষিক শব্দ, লিঙ্গ আর বচন, এই তিনটা ছোট ছোট বিষয়, তিনটা বিষয় আপনাদের আমি একটা জাস্ট রিভিউ দিলেই হবে। এটা তেমন জটিল কোনো বিষয় না। মানে পারিভাষিক শব্দটা পরীক্ষায় লিঙ্গটা খুব আসে বেশি, আর আপনার হচ্ছে কি বলে এই যে বচন আর ইয়েটা খুব একটা আসে না, দুই একটা জায়গাতে আসে। আপনারা দেখে রাখেন একটু, হ্যাঁ, মানে যদি ইয়ে হয় আর কি, জাস্ট হচ্ছে আচ্ছা।
প্রকৃতি প্রত্যয় আপনি যে নিয়মগুলো, প্রকৃতি প্রত্যয়ের নিয়ম পড়ার থেকে সন্ধির মতো মুখস্থ করাটা খুব মানে হচ্ছে ভালো। সামির, আপনি আমাকে একটু ফোন দিন ক্লাসের শেষে, হ্যাঁ? আমি আপনাকে বিস্তারিত বোঝায় বলবেন। আপনার সাথে আমার কথা হয়নি তো, হোয়াটসঅ্যাপে আপনি একটু বোঝায় মানে বলবেন আপনাকে বিষয়টা কি হচ্ছে, তাহলে একটু ক্লিয়ার হবে। লিঙ্গ পরিবর্তনের বিষয়ে আসে। লিঙ্গ পরিবর্তন বিষয়টা হচ্ছে আপনার এই পুরুষ লিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ যেগুলো নামগুলো পরিবর্তন পরীক্ষায় আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, প্রিলিখিত হয়ে থাকে। তাই আপনারা এরকম অনেক নিয়ম কানুন আছে, আপনারা নিয়ম কানুনের মধ্যে যাওয়ার কোনো ধরনের প্রয়োজন নাই। আপনারা যে কাজটা করবেন যে এগুলা জাস্ট শুধু মুখস্থ করে যাবেন, হ্যাঁ? যেমন আব্বা আম্মা, দাদা দাদি, ভাই ভাবি, জ্যাঠা জেঠি, চাচা চাচি, এইগুলোর মেলা নিয়ম কাটছে যে চাচার এই থাকলে এই যোগ হয় বিয়োগ হয়, এগুলা পড়তে গেলে মানে পড়াশোনা কিছুই হবে না, হ্যাঁ? এখন সমস্যা কোথায় থাকে, এই টেবিলটা প্রথমে আগে মুখস্থ করে নেবেন, হ্যাঁ? নেওয়ার পরে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো কোনো সময় মেয়ে হয় না, মানে নারীবাচক হয় না। যেমন কবিরাজ, যোদ্ধা, ঢাকি, ইতদার, পুরোহিত, কেরানি, সরকার, দরবেশ, বিচারপতি, জামাতা, জিন, এগুলো সবসময় নিত্য পুরুষবাচক শব্দ। এগুলোকে আপনার যে কোনো সময় নারীবাচক শব্দে রূপান্তর করা হয় না। আর নিত্য স্ত্রীবাচক কিছু শব্দ আছে, যেমন ধরেন পেতনি, শাকচুন্নি, হুম, তারপরে হচ্ছে আপনার পরী, সৎমা, বিধবা, সতীন, দাইমা, এগুলো কিন্তু কোনো সময় পুরুষবাচক শব্দ হয় না, হ্যাঁ? আচ্ছা, আর উভয় লিঙ্গবাচক কিছু শব্দ আছে, যেমন শিশু, সন্তান, পাখি, শিক্ষিত, এগুলোর ক্ষেত্রে আপনি উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর এখানে আপনার এই যে যেমন লিঙ্গ সম্পর্কে যদি যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসলে আপনার এই যে এই প্রশ্নটা তো আসেই, যেমন কল্যাণী, কল্যাণী বরেশু, এটার স্ত্রীলিঙ্গ হবে কল্যাণী বরাসু। ঠিক আছে, এই বানান ভুলের কারণে আপনার ভুল হতে পারে। চোদ্ধাপদেশু, চোদ্ধাপাদাসু, কল্যাণী এসু, কল্যাণী আশু, এগুলো খুব ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? কোনো অ্যাঙ্গেলে যাতে এগুলো বানান সহ কোনো কিছু ভুল না হয়। তারপরে যেমন এখানে বীর, যে পুরুষ হলে বীর আর মহিলা হলে হচ্ছে বীরাঙ্গনা, হ্যাঁ? তারপরে এখান থেকে আপনার হচ্ছে নাটক, নাটিকা। তারপরে হচ্ছে এখানে এসে আপনার হচ্ছে শ্রোতা, শ্রোত্রী, কর্তা, কর্ত্রী, হ্যাঁ, মরদ, জেনানা। তারপর ঠাকুর, ঠাকুরুন, ঠিক আছে? তারপরে হচ্ছে অভিসার, অভিসারিণী, মাতঙ্গ, মাতঙ্গী, এগুলো বানানগুলো খেয়াল করতে হবে। একাঙ্গ, একাঙ্ক, একাঙ্কিকা, হুম, ঠিক আছে? এগুলো বানান সহ খুব ভালো করে এই বিষয়টা পড়বেন। আর হচ্ছে আপনার, আমি শীটটা দিয়ে দেবো এই একটু পরে, আপনাদের শীট আমি দিয়ে দেবো, শীটে এগুলো পাবেন। আর বচনের কথায় আসি, বচন আপনাদের ওইভাবে পড়ার দরকার নেই। বচন শুধু আসে কোথায়, বাক্য শুদ্ধি যখন আপনারা করবেন, বাক্য শুদ্ধির সময় বচনের ব্যবহারগুলো মানে ভালো করে করতে হয়, ওখানে ভুল হলে হয় না। যেমন ধরেন আপনি মানুষের হচ্ছে ক্ষেত্রে আপনি হচ্ছে বসাতে হবে গণ, হ্যাঁ? বা যেমন আপনি যদি বলেন সুধীবৃন্দ, সুধীর সাথে আপনি যদি মনে করেন কোনো মানে এমন কোনো শব্দ ব্যবহার করলেন, যেমন পাল, পাল একটা শব্দ আছে না, পাল কার সাথে বসে, গরুর পাল, হ্যাঁ, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এখন যদি আপনি বলেন সুধী পাল, হুম, সুধী পাল, বা বলে যে মানুষের পাল আসতেছে, তখন মানুষ ভাববে যে আমাকে গরুই বলছে। তো এই যে আপনার বচনের যে সঠিক ব্যবহারটা, এই ব্যবহারটা সম্পর্কে ভালো করে আপনার হচ্ছে ধারণা নিতে হবে প্রথমে, হ্যাঁ, যে কোনটা কার সাথে বসে, তাহলে আপনার কারেকশন সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অঙ্কবাচক আর সংখ্যাবাচক কিছু শব্দ আছে, এগুলো একটু দেখবেন। যে যেমন এককে আমরা গণনাবাচকে এক বলবো, ক্রমবাচকে বলবো প্রথম, তারিখে বলবো পহেলা। দুইকে দুই, দ্বিতীয় দোসরা, তিন তৃতীয় তেসরা, পাঁচ পঞ্চম পাঁচই, হ্যাঁ? এরকম এগুলো তো পারাই যায়, এগুলো সহজ জিনিস। কিন্তু যখন আপনার ধরেন 90-এর কথা বলি, তখন এটা হবে কি নবতিম। 80-র কথা বলি অশীতিম, হ্যাঁ? তারপরে 99 হচ্ছে নবনবতিম। এই তিনটা আপনার নর্মালি আমরা জানি না, এই তিনটা একটু ভালো করে দেখ, এই তিনটা অনেক সময় পরীক্ষায় আসে, হ্যাঁ? তাহলে এইগুলো হচ্ছে আমাদের বাংলার আজকে মানে পড়ার ইয়েতে ছিল শিডিউলটা।
আর আমাদের হচ্ছে আন্তর্জাতিক যে পরিবেশ ছিল সেটা আমি শীটটা আপনাদের আজকে দেই আগে। শীটটা দিয়ে এই সম্পর্কে আমি কালকে ক্লাসে এটা দেখাবো নি, হ্যাঁ। তার মানে আমরা আগামী ক্লাসে আর কি আপনার ওই বৃত্তর ওই কাজটুকু করে সাধারণ জ্ঞান এটা পড়ে আমরা কম্পিউটারের হিস্ট্রিটা একটু দেখবো, পাশাপাশি আমরা উৎপাদকে চলে যাবো। হ্যাঁ, উৎপাদকে আপনার হচ্ছে মানে উৎপাদক আর ডিগ্রি অফ কম্প্যারিজন, এই বিষয়টা আগামী ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে। হ্যাঁ, আপনাদের এখান থেকে এই মানে আমি একটা কাজ করি আর কিছুদিন যাক আমরা একটু আগাই নিই, পরীক্ষা নেওয়া শুরু করবো আমরা শেষ করে নিই, মানে একটু আগাই নিই। তাছাড়া টপিক সেরে পরীক্ষা নিলে ভালো ইয়ে করা যায়। তা আগামী ক্লাসে আমরা মানে আগামী ক্লাসে লেকচার সেটা আমি কালকে সকালে দেবো, আজকে একটা দিয়ে দিচ্ছি। ডিগ্রি, উৎপাদক, কম্পিউটারের ইতিহাস, এই তিনটা বিষয় নিয়ে আমরা হচ্ছে আহ মানে ক্লাস করবো। ঠিক আছে, আগামী 27 নম্বর ক্লাস যেটা হবে সেটা ডিগ্রি, উৎপাদক আর কম্পিউটারের উপর। হ্যাঁ।